আচ্ছা, তো ফার্স্ট ম্যাথটা লেখেন। নাম্বার 1 ম্যাথ আজকের, দ্য মাস অফ, জি স্যার, হ্যাঁ, the mass of আচ্ছা না সরি, the mass of Mars is 0.16 times than the mass of Earth, and the radius is 0.64 times. হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। What is the escape velocity on Mars surface? What is the escape velocity on Mars surface? ও, একটা ভুল করেছি। হচ্ছে ইন্টেলিজেন্ট কুলিং এ দেওয়া, এটাকে এক্সট্রিম, আই হোপ। এই ম্যাচটা কি করে দিতে হবে? ওকে, হ্যাঁ, একটু ট্রাই করে দেখো। হুমায়রা, একটু ম্যাথে ট্রাই করে দেখো, পরশুদিন পরীক্ষা। করে দিব? হ্যাঁ, সাজেশন ঠিক আছে, ক্লাস শেষে মনে করে দিও, ক্লাস শেষে। তুই তো বলছিস একবার, আরেকবার মনে করে দিবি আর কি, দ্যাটস হোয়াট আই মিন। ওকে, ফার্স্ট অফ অল আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এই ভেলোসিটির জন্য ফর্মুলা হচ্ছে √2 gm/r। তো আর্থের জন্য যদি চিন্তা করি, তাহলে ই জাস্ট লাগাই দিলাম। তো স্কেপ ভেলোসিটি অ্যাট আর্থ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু জি, মাস অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থ। আর মার্সের জন্য জাস্ট সেম ফর্মুলাটা, vm ইজ ইকুয়ালস টু √2 gmm/rm। এখন আমি যদি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে জাস্ট রেশিও করি, তাহলে আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের পার্টটাকে ক্যান্সেল ইচ আদার আউট, তাই না? তাহলে আমি বলতে পারি যে vm, মাই ব্যাড, vm ডিভাইডেড বাই ve ইকুয়ালস টু কি হবে বলো তো ভাইয়ারা? একটা তো √ওভার থাকবেই অবশ্যই, তাই না? এটার তো আর কোনো মিস নাই। উপরে কি হবে, যেহেতু vm আছে, তো mm উপরে থাকবে, rm নিচে যাবে। আর যেহেতু নিচে ভিই আছে, উপরে আরই চলে আসবে, আর নিচে এমই চলে আসবে, বলা যায়। জাস্ট রেশিও করছি, vm/ve করছি, আর কিছুই করি না। হ্যাঁ, কি 2 আর জি কাটাকাটি চলে যাচ্ছে, ডিভাইড করছি একটাকে দিয়ে আরেকটা, তাই না?
এখন আমাদের কোয়েশ্চেনে দুইটা রেশিও বলা আছে, mass of Mars is 0.16 times than the mass of Earth। তাহলে আমরা কি বলতে পারি না যে RE by RM equals to 0.16? ঠিক বলছি, রেডিয়াস হচ্ছে 0.64, সো কার ম্যাস কত? মার্সের ম্যাস ইজ এত টাইমস দেন দি আর্থ, তাই না? তাহলে আর্থের ম্যাস বেশি না মার্সের মাস বেশি? কার মাস বেশি? তো আর্থের ম্যাস যদি বেশি হয় তাহলে উপরে থাকতেছে হচ্ছে গিয়ে ইয়ার ম্যাস এম, নিচে থাকতেছে হচ্ছে গিয়ে ME ইজ ইকুয়ালস টু 0.16। বুঝতে পারছো? বলছে যে দ্য ম্যাস অফ মার্স ইজ 0.16 টাইমস দেন দি ম্যাস অফ আর্থ, এটাই বলছে না? তো দ্যাট মিনস mm/me ইজ ইকুয়াল টু 0.16। তাহলে আমি সেম লজিক দিয়ে বলতে পারি যে RM/RE ইজ ইকুয়াল টু 0.64 বলতে পারি। তো আমার এখানে RM/RE জায়গায় আমি এখানে একেবারে বলে ফেলতে পারি ইকুয়ালস টু 0.16 ডিভাইডেড বাই 0.6 বলা যায়। তাহলে আমরা হচ্ছে দুইটার এসকেপ ভেলোসিটির জন্য রেশিও পেয়ে যাব, আর দুইটার এসকেপ ভেলোসিটির জন্য রেশিও পেয়ে যাওয়া মানে আমরা বলে ফেলতে পারি Vm is equals to root over 0.16 divided by 0.64 VE। দেখো তো কত আসে, 11.6 কিলোমিটার পার সেকেন্ড ইন্টু এই রেশিওটা কত আসে, বা একবারে বলে ফেলতে পারো পুরোটা ক্যালকুলেশন করে। কোন ডিরেক্ট ফর্মুলা? আসবে না তো, নিচে তো আর ডিরেক্ট ফর্মুলা বসাই দিতাম বলতে, মানে আমার তো ইয়ার ম্যাথ আমি জানি না। আচ্ছা, মানে এখান থেকে তুমি ক্যালকুলেট করবা, মানে করতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাট নট আ ভেরি কি বলবো এলিগেন্ট ওয়ে আর কি। হ্যাঁ, কত আসে? হাফ আসে? মানে এইটা হাফ আসে? তাও ঠিক আছে, আমি ভাবছি যে পুরো 5.8। Yes, acceptable answer, কিলোমিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি এই পর্যন্ত? কোনো কনফিউশন আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা বোধহয় HSC 2019 এর কোয়েশ্চেন। এখন যেটা করব, আ প্ল্যানেট হ্যাজ আ জি অফ 1.5 জি। আচ্ছা, এটাকে জিপি বলি। আ প্ল্যানেট হ্যাজ আ জিপি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অ্যাট দ্যাট প্ল্যানেট আর কি। জি প্রাইম না, এটা এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। A planet has a GP of 1/5 g, where g is gravitational acceleration on Earth। ঠিক আছে? And RP of 1/4r, where r is the radius of Earth। ঠিক আছে? If, ইনশাল্লাহ, if an object, হ্যাঁ ইনশাল্লাহ, if an object of 588 Newton on Earth is taken on that planet,
হাউ মাচ ওয়েট উড ইট লুজ? কি ভাইয়া বল। Object. If an object of 588 Newton on Earth is taken on that planet, how much weight would the object lose? It's a board question. HSC 2019. Huh? RP is 1/4R. So it's the radius of the planet. Yes, sir? 3 marks এর জন্য। দেখাবো? দেখো, আমরা ওয়েট অ্যাট আর্থ কি বলছি? 588 নিউটন, তাই বলছি? দ্যাট মিনস mg, রাইট? দ্যাট মিনস m ইকুয়ালস টু কত? 588 বাই 9.8, বলো কত কিলোগ্রাম? কত? 60, জাস্ট বরাবর 60 কিলোগ্রাম। চমৎকার, খুবই পছন্দ হয়েছে। নাও অ্যাট প্ল্যানেট, WP ওয়েট অ্যাট প্ল্যানেট তাহলে কত হবে? m ইন্টু জিপি, রাইট? m কত? 60 আর জিপি কত? 1/5 ইন্টু 9.8, রাইট? কত বলো? ওয়ান বাই থ্রি কোথায়? 1/5, 117.6 Newton. So lost weight delta W is equals to WE minus WP equals to 588 minus 117.6. কত আসে বলো? Four 70.4. Yes, that is the answer. বুঝতে পারছো কিভাবে হবে? সিম্পল ম্যাথ না? চিন্তা করতে হবে একটু। শ্যাডো এইড, AIDE, এইড। ওদের ওখানে হচ্ছে গিয়ে একটা ক্লাস নিছি, তারপর স্টুডেন্ট কম ছিল, এই জন্য ওরা আবার এইচএসসি রেজাল্ট মনে হয়, সরি এসএসসি রেজাল্ট মনে হয় 13 তারিখে, তো 16 তারিখে আবার ক্লাস। হ্যাঁ বল ভাইয়া। না, সব ডেটা যে সবসময় কাজ থাকবে এরকম তো না। এটাকে বলা হয় ডামি ডেটা, বুঝছো? এটা আরো সিম্পলি করা যায়, কেন জানো? দেখো, যদি এটা এমসিকিউতে আসে, হুমায়রা দেখো না, যদি এই অঙ্কটাই সেম অঙ্কটাই এমসিকিউতে আসে, তোমার ওয়েট কত? 588 অন আর্থ। যদি তোমার ওই প্ল্যানেট নিয়ে যাই তাহলে ওয়েট কত হবে? 588 ইন্টু 1/5, দেখো কত আসে? অথবা আরো সিম্পলি বলি, একদম সরাসরি অ্যান্সার দেখো, 1 মাইনাস 1/5 কত হবে? 4/5 হবে না? তাহলে 4/5 ইন্টু 588, ক্যালকুলেশন করো এটা। $470.4। বুঝতে পেরেছ কেমনে করলাম? বিকজ তুমি যদি প্ল্যানেট আর্থ থেকে ওই প্ল্যানেটে যাও, তোমার ওয়েট কত হবে? 1/5 হবে। তাহলে 1/5 যদি হয়ে যায় তাহলে হারাইছো কত? 4/5। বুঝতে পারছো? দ্যাটস হাউ ফাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক যদি এটা এমসিকিউতে আসে। এবং এটা এমসিকিউতে আসার মতো একটা কোয়েশ্চেন, অ্যাডমিশনের জন্য বলো বা
এইচএসসি তেও বলো বা তোমাদের এই পরীক্ষায় বলো এমসিকিউর মতোই আসার একটা কোয়েশ্চেন। হ্যাঁ দোস্ত, দোস্ত ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দোস্ত ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? আর বাকি যে ম্যাথগুলা, মনে করো এসকে ভেলোসিটি ম্যাথগুলা দেখাইলাম, কিন্তু আদার ম্যাথ কিছু আছে না, যে এই আর্থ আছে, এই সান আছে, এই মুন আছে, মুনের উপর রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স কত, বা আর্থ আর মুনের মাঝখানের কোন পয়েন্টে একটা স্পেস শিপ থাকলে তার উপর নেট রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে, এগুলো তো ক্যালকুলেশন করতেই পারবা না? ম্যাথ যদি দেওয়া থাকে আর কি। আর ম্যাথ যদি বের করতে পারো তাহলে ওই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ল থেকে আসবো, কিছু না কিছু তো দেওয়া থাকবে আমাকে ইন রিটার্ন, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন তাহলে চ্যাপ্টার 7 এর দিকে মুভ করি। খাতা এরকম এরকম করছে, কিসের জন্য খাতা এরকম এরকম করছে? দেখা দেখি করে লেখালেখি। এইচএসসি, এইচএসসি পরীক্ষায় তোদের জন্য কপালে বিশাল দুঃখ ওয়েট করতে, এরকম হয়। আচ্ছা, এই এইচএসসি পর্যন্ত যাওয়া দরকার নাই তোদের, এই এসএসসি পরীক্ষার রেজাল্টটা খালি দেখ কি অবস্থা হয়েছে। যতটুকু শুনতেছি, যদি আসলেও ঠিক শুনে থাকি, যে পাশের হার তলানিতে, এ প্লাস তলানিতে, আর সায়েন্সে ম্যাক্সিমাম কই গেছে মিস জিজ্ঞেস কর, কি শুনছস? হ্যাঁ, কিন্তু এ প্লাস মিস কোথায় গেছে সায়েন্সের সাবজেক্টে বেশি? ফিজিক্সে। ঠিক আছে। আর মজার ব্যাপার কি, আমি আমার 10 এর ব্যাচে জেডি পড়াইতেছি, কেমনে শুরু করছিলাম চ্যাপ্টার 2-3 তে, হুবহু ওই জিনিসপত্র পরীক্ষা দিয়ে দিছে এসএসসি তে বা ঢাকা বোর্ডের কোয়েশ্চেনে। তারপর ওদের চ্যাপ্টার 4 ওই যে তোদের ইয়ে আছে না, ওই যে ইনক্লাইন সারফেসে অবজেক্ট উঠাইলে যে, ওইটা এবার কিন্তু এসএসসি তে দিছে। ইনক্লাইন সারফেসের ম্যাথ ওয়েটের চ্যাপ্টার 4-3 ফোর্সে এসএসসি তে দিছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের কি দিবে তাহলে চিন্তা করো। এটাই তো বললাম কপালে দুঃখ আছে। এবং মানে আমি জাস্ট এটাই ওয়েট করছি এই জন্য, কারণ ধরো ওই দিন আলপন আন্টিকেও বলতেছিলাম, গৌতম স্যারকে বলছিলাম যে আশেপাশে তো অনেক, মানে আউট অফ রেসপেক্ট, ইউ গিভ এভরিওয়ান রেসপেক্ট, ইউ শুড গিভ এভরিওয়ান রেসপেক্ট। এনিওয়ে, তো আমি বলতেছিলাম যে আশেপাশে তো অনেক টিচার আছে, অনেক টিচার তো অনেক তাড়াতাড়ি সিলেবাস শেষ করে ফেলতেছে, পড়ায় ফেলতেছে, উল্টায় ফেলতেছে, কোনো সমস্যা নাই। তাদের বাচ্চারা পরীক্ষায় কি করছে, কয়জন এ প্লাস পাইছে, এটা প্লিজ একটু খোঁজ খবর নিয়েন, এবং সেটা একটু আপনারা সবার সাথে আলোচনা করলেন, গার্ডিয়ানদের সাথে। এনিওয়েজ, মানে নট আউট অফ স্পাইট, আমার কোনো টিচারের প্রতি স্পাইট থেকে কথাগুলো বলা না, বাট ইনফ্যাক্ট এডটেকের কথাও যদি বলি, যতগুলো এডটেক বাংলাদেশে আছে, শিখো ছাড়া আর কেউ পড়াচ্ছে না, সবাই ফাত্রামি করতেছে। শিখো ছাড়া আর কেউ পড়াচ্ছে না, মানে ট্রুলি যেভাবে ফিজিক্স পড়ানো উচিত বা ম্যাথ পড়ানো উচিত বা কেমিস্ট্রি পড়ানো উচিত, পড়াচ্ছে না। শিখোতে ভার্সন থাকার তো কথা, একটু থাকার কথা, শিখোতে ভার্সন থাকার কথা। আচ্ছা যাই হোক, এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নাই, লেটস কাম অ্যান্ড স্টাডি চ্যাপ্টার 7। না না, ভয় পাওয়ার, দেখো আমি কথাগুলো ভয় পাওয়ার জন্য বলতেছি না। তোমাদের এই যে দেখো, এই তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হবে কবে বলতো একটু আমাকে? প্র্যাকটিক্যালের মাঝখানে কি ক্লাসে আসবা? ওকে। তো শোনো, আমি যদি একদম প্রপার প্ল্যান বলি, তোমাদের কি শর্ট সিলেবাস দিচ্ছে নাকি ফুল সিলেবাস? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি যদি হচ্ছে গিয়ে জুলাই থেকেও তোমাদেরকে টাইম পাই, স্টিল যেই চ্যাপ্টার বাকি আছে এবং চ্যাপ্টার সেকেন্ড পেপার সবকিছু সুন্দর মতো অ্যারাউন্ড নভেম্বরের মধ্যে শেষ করে ফেলা যাবে। নভেম্বর বা ডিসেম্বর, ডিসেম্বর লাগতে পারে, নভেম্বর বলবো না, ডিসেম্বরই বলি। মানে এই বছরের মধ্যে দুইটা পেপার ঠিকঠাক মতো শেষ করে ফেলা যাবে। অফলাইনে নিব, এই যে ধরো এরকম যে টাইমগুলো থাকবে নিয়ে নিব। কিন্তু যদি জাস্ট ঠান্ডা মাথায় আমি যেভাবে বলতেছি, যা যা সলভ হতে বলতেছি করো, এইচএসসি তে ইনশাল্লাহ সমস্যা হবে না, যাতেও অ্যাডমিশন ইনশাল্লাহ সমস্যা হবে না, দ্যাট আই ক্যান গ্যারান্টি। বাট প্যারা নিতে হবে, আমারও প্যারা নিতে হবে,
খুব বেশি বেশি ক্লাস নিতে হবে। এখন তো জাস্ট ধরো কি পড়াইতেছি, ধরো এই চ্যাপ্টার 6 থেকে 2টা অঙ্ক করাইলাম, এখন ধরো আধা ঘন্টার মধ্যে চ্যাপ্টার 7 এর থিওরি শেষ করে ফেলবো, এখানে তো কিছু পড়ানোই হবে না। এই চ্যাপ্টারগুলোকে আমি আবার ধরবো পরীক্ষার পরে, ঠিক আছে? তো মানে একদম ডিটেইলে যেভাবে ধরো ওই যে আমরা বোধহয় নিউটনের মেকানিক্স পর্যন্ত ঠিকঠাক মতো আগাইছি, তাই না? সো ওই ওই ভাবে 5, 6, 7, 8 এগুলো মনে করো ধরো 1-2 মাসের মধ্যে শেষ করে তারপর সেকেন্ড ইয়ারে চলে যাবো। সেকেন্ড ইয়ারের একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে ওইখানে থিওরিটিক্যাল কেস এত না। সেকেন্ড ইয়ার পুরাটা ফর্মুলার উপর বেসড। তুমি যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, থার্মোডাইনামিক্স দেখো, ওখানে না এই এত এত কেস ঘুরায় দেওয়ার মতো আসলে নাই, বা অপটিক্স এর মধ্যেও নাই। সেকেন্ড ইয়ারের মানে পড়াটা একটু ইজি ফার্স্ট ইয়ারের তুলনায়। পড়াটা ইজি এই জন্য বলতেছি, ওইখানে তোমার এত কেস নাই, এত থিওরি নাই, যা আছে সব স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো একটু ডিফিকাল্ট, লাইক তোমাকে ক্যালকুলাস ইন্ট্রোডিউস করে নিয়ে আসতে হবে, ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডিউস করে নিয়ে আসতে হবে, বাট যদি ঠিক মতো করতে পারো সমস্যা হবে না, ঠিক আছে? ওগুলা নিয়ে পরে চিন্তা করি। আপাতত আমরা কথা বলি হচ্ছে চ্যাপ্টার 7 নিয়ে, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। ভাই চ্যাপ্টার 7 এর মূল কনসেপ্ট হচ্ছে নিউটনস থার্ড ল, আর কিচ্ছু না। মানে রবার্ট হুকের যে ল আর নিউটনস যে থার্ড ল কাইন্ড অফ সিমিলার। চ্যাপ্টার 7-এ আসা আমরা যে কোনো ম্যাটেরিয়ালকে 3টা ক্লাসিফিকেশনে ভাগ করছি। এক বলছি হচ্ছে ইলাস্টিক বডি, 2 বলছি রিজিড বডি, অ্যান্ড 3 বলছি আমরা প্লাস্টিক বডি। অ্যান্ড এই 3টা ক্লাসিফিকেশনই হয়েছে বেসড অন এক্সটার্নাল ফোর্স আর ওই ম্যাটেরিয়ালের বিহেভিয়ারটা কেমন তার উপর। লেট মি ক্ল্যারিফাই আ লিটল বিট। মনে করো আমাদের কাছে একটা এরকম অবজেক্ট আছে, ঠিক আছে? অবজেক্ট একটু সুন্দর করে আঁকি। ও, সুন্দর করে রাখতে গিয়ে গায়ে ভেঙে গেছে। না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম হয় নাই। ইন্না লিল্লাহ। আচ্ছা, তো মনে করো উই হ্যাভ এন অবজেক্ট, একটা রেক্ট্যাঙ্গেল সাইজের অবজেক্ট আছে আমার কাছে, ঠিক আছে? এই অবজেক্টের উপরে তুমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলা, ঠিক আছে? এটাকে ইএফ বললাম, এক্সটার্নাল ফোর্স। এখন কথা হচ্ছে এই এক্সটার্নাল ফোর্সটাকে তুমি ডিফর্মিং বলবা কি বলবা না? ডিফর্মিং ফোর্স বলবা কি বলবা না? আমাকে একটু আগে বলো, তোমরা কি ডিফর্মিং ফোর্স এই টার্মটার মিনিং বুঝো? আইডিয়া করে বলো যে ডিফর্মিং ফোর্স বলতে আসলে আমরা কি বুঝতে পারি, কাকে? এক্স্যাক্টলি, যেই ফোর্সের জন্য কোনো একটা অবজেক্টের মধ্যে ডিফরমেশন আসবে। এখন ডিফরমেশন বলতে আমরা কি বুঝি আবার? দ্য শেপ বা সাইজ চেঞ্জ হয়েছে, অথবা দুইটাই চেঞ্জ হয়েছে, দ্যাটস কল্ড দ্য ডিফরমেশন, রাইট? তো তুমি যে এক্সটার্নাল ফোর্সটা দিছো সেইটা যদি ডিফর্মিং ফোর্স হয়, দ্যাট মিনস তুমি যার উপর অ্যাপ্লাই করছো সেই যদি ফোর্সটা ওই অবজেক্টকে ডিফর্ম করতে পারে, তাহলে সে রিজিড বডি না। আমি আবারও বলি, তুমি একটা এক্সটার্নাল ফোর্স কোন একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছো এবং তোমার অবজেক্টটা ডিফর্ম হয়েছে, তাহলে সে রিজিড বডি না। এক্সাম্পল, দেয়ালে ঘুষি মারো, দেয়ালে কিছু হবে? আমি এখানে মলিকুলার লেভেলে যাচ্ছি না, আমি এখানে ম্যাক্রো লেভেলে আছি, ঠিক আছে? কোনো কিছু হবে? আচ্ছা, ঘুষি একটু বেশি জোরে হয়ে গেছে, ধরো কেউ বডি টডি, ধরো এই যে নভাল বডি টডি করে এসে একটা ঘুষি মারলো, কিছু ক্র্যাক হয়ে গেল, হবে না। মনে করো আমার বাবু যেটা হয়েছে 2.5 মাসের বয়স, ও দেয়ালের মধ্যে একটা টোকা মারছে, কিছু হচ্ছে না। সো ওই ফোর্সের পার্সপেক্টিভে ওই অবজেক্টটা একটা রিজিড বডি, কজ ওই এক্সটার্নাল ফোর্সের জন্য অবজেক্টের কোনো চেঞ্জ আসে নাই। এবার মনে করো হচ্ছে গিয়ে ডোয়াইন জনসন এসে ঘুষি মারছে আর দেয়ালটা পুরো ভেঙে গেছে, মাঝখান দিয়ে ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে? অথবা ডোয়াইন জনসন কেভিন হার্টে ছুঁড়ে মারছে, একই কথা, তাও কি দেয়াল ধরো ভেঙে গেছে। তো দেয়ার ওয়াজ নো ডিফরমেশন বাট ইট ব্রোক। চিন্তা করে দেখো, তুমি যদি সেম ঘুষিটা ডোয়াইন জনসনকে বলো গাড়ির বনেটের মধ্যে মারতে, বনেটটা কি করবে? ট্যাপ খেয়ে যাবে, তাই না? কিন্তু ওই ঘুষিটা যখন দেয়ালে মারতেছে, ইট উইল ব্রেক। অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে মনে করো একটা রাবারের কি বলবো শো পিস আছে, মেড আউট অফ রাবার। তুমি যদি ওইটাকে হাত থেকে ফেলে দাও, যেই মোমেন্টে সে মাটিতে ড্রপ করতেছে, ইট উইল স্কুইজ আ বিট। ওই যে রাবারটা ওইগুলা বা বাউন্সি বল গুলো একটু স্কুইজ করে, রাইট?
বাট ওয়ান্স ইট গোজ আপ ফ্রম দ্য মানে অর যতক্ষণ ধরে কন্ট্যাক্টে আছে ও কিন্তু ভাঙে না, ইটস লাইক ইট বেন্ডস বাট ইট ডাজন্ট ব্রেক। সেম যদি ওই শোপিসটা একটা ক্রিস্টালের বানানো হইতো, it will break into pieces. Do you see the difference? তো যেইখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো ডিফরমেশন পাইতেছো না, রাদার অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করলে ইট ব্রেকস অ্যাপার্ট, ইট টিয়ার্স ডাউন, সেইগুলা প্রত্যেকটাই হচ্ছে রিজিড বডি। বুঝাইতে পারছি? তো যারা ডিফর্ম তাহলে করে আইদার তারা প্লাস্টিক আর নাহলে তারা ইলাস্টিক। ঠিক আছে? তোমরা কি কেউ মিন গার্লস মুভিটা দেখছো লিন্ডসে লোহানের? তো প্লাস্টিক্স কাদেরকে বলে? হ্যাঁ, ওকে। তো প্লাস্টিক হচ্ছে তারা যাদের উপর এক্সটার্নাল ফোর্স আসার পর ডিফরমেশন হয় এবং ফোর্স যদি সরে যায় ওরা ডিফরমেশনটা রিটেইন করে। বাসে উঠছো না? বাসে উঠার সময় ওস্তাদ বলে ডানে প্লাস্টিক বামে প্লাস্টিক, শুনছো না? দ্য রিজন ওরা গাড়িকে প্লাস্টিক বলে, প্রাইভেট কারকে প্লাস্টিক বলে, বাস ড্রাইভাররা প্লাস্টিক বলে, বিকজ যদি কোনো বাস কোনো প্রাইভেট কারের গায়ে টোকায় দেয়, বাসের তেমন কিছু হয় না, বাট প্রাইভেট কারের ওই জায়গাটা ট্যাপ খেয়ে যায় লাইক আ প্লাস্টিক। ঠিক আছে? তো চিন্তা করে দেখো, বাস ড্রাইভার এবং হেল্পাররা পর্যন্ত চ্যাপ্টার 7 পারে, বাট দে ডোন্ট নো ওরা পারে। ঠিক আছে? দে ডোন্ট নো ওরা পারে। এনিওয়েজ, তো প্লাস্টিক বডি তাহলে কারা? ফোর্স আসছে, বডি ডিফর্ম করছে, ফোর্স সরে গেছে, ডিফরমেশন রিটেইন করছে, ধরে রাখছে, ডিফরমেশন চেঞ্জ হয় নাই। দোজ আর কল প্লাস্টিক বডিজ। তাহলে বাকি রইল কারা? ইলাস্টিক বডি। কি তাহলে হবে ইলাস্টিক বডিতে? ফোর্স দিবা, ডিফরমেশন হবে, ডিফরমেশন হওয়ার পর তুমি ফোর্স সরা নিলে ও আবার আগের শেপে ব্যাক করবে। বাট দ্যার ইজ আ লিমিট টু ইট। যে কোনো ফোর্সের জন্যই সে হচ্ছে গিয়ে আগের জায়গায় ব্যাক করবে না, একটা সার্টেন লিমিটের মধ্যে করবে। যেই লিমিটের মধ্যে সে এই রিটার্নটা তোমাকে দিবে তাকেই আমরা বলবো হচ্ছে ইলাস্টিক লিমিট। এবং চ্যাপ্টার 7 ইজ অল অ্যাবাউট ইলাস্টিসিটি। ইটস নট অ্যাবাউট রিজিডিটি, ইট ইজ নট অ্যাবাউট প্লাস্টিসিটি, ইট ইজ অল অ্যাবাউট ইলাস্টিসিটি। শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার 7-এ আমরা ইলাস্টিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার নিয়ে ডিল করবো। আর ইলাস্টিক ম্যাটেরিয়ালের সব থেকে ভালো বিহেভিয়ার আমরা বুঝতে পারি একটা স্প্রিং এর মধ্যে। You take a spring, you put force on it, it expands, you release the force, it contracts and comes to its original shape. তুমি যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করো, then the spring becomes loose after a certain time or at that very time খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করলে, যেমন স্প্রিং ম্যাট্রেস যেগুলো আছে, আফটার 3, 4, 5 years of use ওরা আর আগের মতো দাবে না, রাইট? বা হচ্ছে গিয়ে তুমি যদি স্প্রিং সোফার কথা বলো, বা মোটরসাইকেলের যে ফর্ক গুলো থাকে বা সাইকেলের যে ফর্ক গুলো থাকে, স্টিল আর স্প্রিং সিস্টেম, তাই না? শক অ্যাবজর্বার গুলা, তো ওদের কাজ কি? শক অ্যাবজর্ব করা। আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম ইউ নিড টু চেঞ্জ দোজ, কারণ ও আর আগের মতো কন্ট্রাক্টেড হয় না। দ্যাট মিনস সে তার ইলাস্টিসিটি লুজ করে। এখন why does this happen? ইলাস্টিসিটি প্রপার্টির মধ্যে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ডিফর্ম করছে, ফোর্স সরাই নিছো, হাউ ডাজ ইট কাম টু ইটস অরিজিনাল স্পেস? ওই হাউ এর অ্যান্সার দিতে গিয়ে উই গেট টু ফিজিক্যাল টার্মস, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেইন। সবাই আগে স্ট্রেস পড়ায়, বাট আমি আগে স্ট্রেইন পড়াইতে পছন্দ করি, বিকজ স্ট্রেইন হ্যাপেন্স ডিউ টু ইউ, ইয়োর ফোর্স। লেট মি এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল টু ইট। মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা কি বলবো অবজেক্ট, ঠিক আছে? একটু আগের মতো উই আর অ্যাপ্লাইং আ ডিফর্মিং ফোর্স। খুব ভালো কথা, যেহেতু ডিফর্মিং ফোর্স, এটাকে ডিএফ বলতেছি, ডিফর্মিং ফোর্স। হ্যাঁ, যেহেতু তুমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছো, দ্যাট মিনস ইট উইল ডিফর্ম, তাই তো? লেটস সে ডিফরমেশনটা হচ্ছে একটা এক্সপ্যানশন। তুমি কি দেখতেছো? তোমার যে ম্যাটেরিয়ালটা আছে ও একটু সামনে এক্সপ্যান্ড করে আসলো কিছু দূর, ঠিক আছে? এখন এই যে এক্সপ্যানশন যে করলো, কতটুকু এক্সপ্যান্ড করছে তুমি কিন্তু এটা ক্যালকুলেট করতে পারবা। কিভাবে? তুমি যদি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত কারেন্ট লেন্থটা মাপো এল, এবং ইনিশিয়াল পয়েন্ট থেকে আগের সিচুয়েশন পর্যন্ত লেন্থটাকে তুমি যদি এল নট বলো, ইউ হ্যাভ ইয়োর ডেল্টা এল বলে একটা কোয়ান্টিটি আসতেছে, আসতেছে না? যেটা চেঞ্জ ইন লেন্থ এল মাইনাস এল নট বলা যায়। আমাদের বইয়ে এই ডেল্টা এল কে ছোট হাতের এল দিয়ে এক্সপ্রেস করছে, আই ডোন্ট নো ওয়াই, বাট করছে, ঠিক আছে? তো ছোট হাতের এল বলতে বুঝতেছি আমরা এল মাইনাস এল নট, দ্যাট ইজ চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে?
যদি তুমি এইখানে এরিয়া চিন্তা করতে চাও, এরিয়ার জন্য চিন্তা করতে পারো, ভলিউমের জন্য চিন্তা করতে পারো। তো ইউ গেট এল, ইউ গেট এ, ইউ গেট বি। এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, এ হবে কি চেঞ্জ ইন এরিয়া, বি হবে চেঞ্জ ইন ভলিউম। মানে সোজা কথা চেঞ্জ ইন ইটস ডিমেনশন, চেঞ্জ ইন এ ডিমেনশন। ঠিক আছে? এখন ওই যে চেঞ্জটা আমি লেন্থের পার্সপেক্টিভ থেকে বলতেছি, বিকজ এটা ওয়ান ডিমেনশনাল, এরিয়া থেকে এটা টু ডিমেনশনাল, ভলিউম গেলে থ্রি ডিমেনশনাল। ওয়ান ডিমেনশনালের জন্য না, বাকিগুলোর জন্য এক্স্যাক্টলি সেম। তো তুমি লেন্থ চেঞ্জ করছো, খুব ভালো কথা, বাট অরিজিনালি তোমার ইনিশিয়াল লেন্থ কতটুকু ছিল তোমার ম্যাটেরিয়ালটার? এল নট। তুমি এমন একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছো যার এল নট ইনিশিয়াল লেন্থের জন্য কত হাতের এল অ্যামাউন্ট অফ লেন্থে চেঞ্জ আসছে? এল নট, এক্স্যাক্টলি ইয়োর ইনিশিয়াল লেন্থ। ঠিক আছে? তাহলে ইউনিট লেন্থ নিয়ে তুমি যদি কাজ করতা তাহলে কতটুকু চেঞ্জ আসতো? এল বাই এল নট, রাইট? এইটাকে তুমি বলতেছো চেঞ্জ ওভার ইউনিট লেন্থ। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ তুমি কি সবসময় এল নট লেন্থের অবজেক্ট নিয়ে কাজ করবা? তুমি কিছু এখন 5 মিটার নিছো, কিছুক্ষণ পর তোমার 10 মিটার লেন্থের পাইপ লাগছে, আরেকজনের 15 মিটার লেন্থের পাইপ লাগছে, রাইট? এক একজনের জন্য এক এক লেন্থ হবে না? যার জন্য লেন্থ যেমন হবে তার এক্সপ্যানশনও কি ওই অ্যামাউন্ট অফ হবে। বিকজ যত লেন্থ তুমি বাড়াইতেছো মলিকিউলার স্ট্রাকচার তত চেঞ্জ হচ্ছে না, বাড়তেছে কমতেছে, এন্ড ততগুলা মলিকিউলারও ইনভলভ হতেছে না। তো তোমার শুধুমাত্র ডেল্টা এল নিয়ে কাজ করলে হবে না। তুমি যে ম্যাটেরিয়াল কি কি জিনিস ফিক্স রাখতেছো বুঝছো? তুমি যে ম্যাটেরিয়াল নিচ্ছ, এটা স্টিল না রাবার নাকি কাঠ, এই জিনিসটা ফিক্স রাখতেছো। তোমার জন্য এই এল বাই এল নটের জন্য তোমার ম্যাটেরিয়ালের যে নেচার বা ম্যাটেরিয়াল ইটসেলফ এটা ফিক্সড। সেকেন্ড অফ অল, তোমার এল বাই এল নটটা একটা ফিক্সড কোয়ান্টিটি। বুঝাইতে পারছি? এই এল বাই এল নট যেটা, এটাকেই আমরা বলি হচ্ছে স্ট্রেস, সরি স্ট্রেইন। কোনো একটা ম্যাটেরিয়ালের উপর ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার রেজাল্ট হিসেবে আমি একটা ডিফরমেশন দেখব। তো ইউনিট ডিমেনশনে বা ইউনিট মানে লেন্থে, ইউনিট এরিয়াতে, ইউনিট ভলিউমে আমি কি অ্যামাউন্ট অফ ডিফরমেশন দেখতেছি সেটাই হচ্ছে আমার জন্য স্ট্রেইন। তো স্ট্রেইন তাহলে কি আসবে? স্ট্রেইনের ফর্মুলা, স্ট্রেইনের ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন সামথিং, চেঞ্জ ইন ড্যাশ লিখে দিলাম। এখানে লেন্থ হইতে পারে, এরিয়া হইতে পারে, ভলিউম হইতে পারে। হ্যাঁ, সরি, না, এই তিনটার বাইরে হবে না, কারণ আমি সাইজ বা শেপের কথা বলতেছি না। সাইজ বা শেপ চেঞ্জ হওয়া মানে কি? আইদার লেন্থ, নাহলে এরিয়া, নাহলে ভলিউম। আর কোনো কিছু চেঞ্জ আছে? না। বুঝাইতে পারছি? তো স্ট্রেইন হচ্ছে চেঞ্জ ইন সামথিং বাই ইনিশিয়াল সামথিং, মানে চেঞ্জ ইন মেজারমেন্ট এটা বলতে পারেন। একটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, থাম্ব রুল বা ইউনিভার্সাল ডেফিনিশন, চেঞ্জ ইন মেজারমেন্ট বাই ইনিশিয়াল মেজারমেন্ট। বাট মেজারমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? লেন্থ, এরিয়া অর ভলিউম। লেন্থ হইলে লেন্থ স্ট্রেইন বা লংজিটিউডাল স্ট্রেইন, আর একটা হচ্ছে এরিয়া বা সারফেস স্ট্রেইন, আর একটা হচ্ছে গিয়ে ভলিউম স্ট্রেইন। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন এই যে স্ট্রেইনটা হয়েছে, এই স্ট্রেইনকে কেউ না কেউ রেজিস্ট করছে। যেহেতু আপনি ইলাস্টিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছেন, আপনি ফোর্স দিচ্ছেন, ডিফরমেশন হয়েছে, বাট আপনি যখন ডিফরমেশন করতেছেন আপনি ফিল করবেন সামথিং ইজ রেজিস্টিং দিস হোল থিং। স্প্রিং এর কথা চিন্তা করেন, স্প্রিং আপনি যত টানবেন সামথিং ইজ রেজিস্টিং, ইজ যেটাকে আমি স্প্রিং ফোর্স বলি না? তো এই রেজিস্ট্যান্সটা কে ক্রিয়েট করতেছে? অবজেক্ট ইটসেলফ। কিসের এগেইনস্টে? আপনার এক্সটার্নাল ফোর্স বা ডিফর্মিং ফোর্সের এগেইনস্টে। ঠিক আছে? সো আপনি যে ডিফর্মিং ফোর্সটা দিছেন, সেই ডিফর্মিং ফোর্সের এগেইনস্টে অবজেক্ট ইউনিট এরিয়াতে, পার ইউনিট এরিয়াতে যতটুকু ফোর্স ডেভেলপ করতেছে, আপনি কত ফোর্স দিচ্ছেন সেটা কিন্তু না। আমি আবারও বলতেছি, আপনি একটা ডিফর্মিং ফোর্স দিয়ে কোনো অবজেক্টটা ডিফর্ম করছেন, সেই ডিফরমেশনের এগেইনস্টে স্টেপ কে নিছে? অবজেক্ট। বিকজ নিউটন সেইড এভরি অ্যাকশন এন্ড হ্যাজ এন ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, বাট অ্যাকশন এন্ড রিঅ্যাকশন নেভার অ্যাক্টস অন দ্য সিঙ্গেল বডি। আপনি অ্যাকশন নিছেন কার উপর? বডির উপর। বডি কি দিবে? রিঅ্যাকশন। সো ওয়েন ইউ কনসিডার ইউর ডিফর্মিং ফোর্স অ্যাজ অ্যান অ্যাকশন, ডিফর্মিং ফোর্সের জন্য রিঅ্যাকশন হিসেবে কে ডেভেলপ করতেছে? স্ট্রেস। ইউ সি? স্ট্রেসকে তাহলে আমরা কিভাবে ডিফাইন করতেছি? স্ট্রেস ইজ নাথিং, স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে সিগনিফাই করি। ঠিক আছে? সিগমা ইজ ইকুয়ালস টু ফোর্স ওভার এরিয়া। কিন্তু এই ফোর্সটা কোথায়? কে অ্যাপ্লাই করছে?
দ্য অবজেক্ট কোথায় অ্যাপ্লাই করছে, যেইখানে ডিফরমেশন হচ্ছে সেইখানে ডিফরমেশনের এগেইনস্টে। এক্স্যাক্টলি। স্ট্রেস ইজ অফ টু টাইপস, যেটা বইয়ে হয়তো বা বলে নাই। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, যেটা সাধারণত সবসময় মাথায় থাকে, কিচ্ছু পারি না পরীক্ষায়, নর্মাল স্ট্রেস। আরেকটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এটা আসে যখন সাধারণত রাতে বেলা বিছানায় গিয়ে শুয়েছেন, জীবনে কি কি ভুল করছেন সেই চিন্তাগুলো, ফ্ল্যাশব্যাক গুলো মাথায় আছে, তো সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, নর্মাল স্ট্রেস হচ্ছে কোন একটা সারফেস আছে, এই সারফেসের, ধরেন এই সারফেসের উপর আপনি হচ্ছে গিয়ে ওই ডিফরমেশন ফোর্স দিবেন, ঠিক আছে? আপনার ডিফরমেশন ফোর্সের জন্য স্ট্রেসটা যদি সারফেসের পারপেন্ডিকুলার ডেভেলপ করে, তাহলে সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস, বুঝছেন? আর আপনি যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন, সেই অবজেক্টের উপর স্ট্রেসটা এমন ভাবে ডেভেলপ করছে যে আপনি এই সারফেসের উপরে স্ট্রেস ডেভেলপ করবেন, কিন্তু এবার স্ট্রেসটা হচ্ছে কি প্যারালাল টু দা সারফেস, তখন সেটাকে আপনি বলবেন হচ্ছে শিয়ার স্ট্রেস। অবশ্যই, ধরেন আপনি হচ্ছেন গিয়ে দাঁড়ায় আছেন কোন একটা সারফেসের মধ্যে, আপনি যখন পা স্লিপ কেটে হাঁটার চেষ্টা করেন, নট স্টম্পিং, অনেক সময় আমরা স্লিপারে জুতা পরে শপিং মলে গিয়ে স্লাইড করি না, ডু ইউ সি? যখন আপনি স্লাইড করতেছেন, আপনি তখন ফোর্সটা কিভাবে দিচ্ছেন? প্যারালাল টু দ্য সারফেস। আপনি যদি মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস দেন, আপনি তো আর স্লাইড করবেন না, করবেন? আপনি তো দাঁড়ায় যাবেন। তো যখন আপনি এই যে স্লাইড করে যাচ্ছেন, তখন আপনি যে সারফেসের উপর দাঁড়ায় আছেন, যদি ওই সারফেসটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালের হয়, তাহলে যে সেই যেই স্ট্রেস ডেভেলপ করবে, ওইটা হবে শিয়ার স্ট্রেস। আর আপনি এখন যে বসে আছেন না, আপনার ওয়েটটা এই পুরা চেয়ারের উপর কি পারপেন্ডিকুলার পড়ছে না? তো সে রেজিস্টার কিভাবে করতেছে? পারপেন্ডিকুলারলি নর্মাল স্ট্রেস। ডিফারেন্সটা বুঝাইতে পারছি? আরো ক্লিয়ারলি যদি বুঝতে চান, তাহলে এভাবে চিন্তা করতে পারেন, মনে করেন আপনার কাছে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের সাথে হেভিলি কি বলে এটাকে, অ্যাডহেসিভ, মানে ধরেন ওই যে আইকা টাইপের অ্যাডহেসিভ আছে না, বা সুপার গ্লু টাইপের অ্যাডহেসিভ আছে না, আমি এরকম একটা অ্যাডহেসিভ দিয়া একটা সারফেসকে এরকম, মানে একটা বক্সকে এরকম ফিক্স করে ফেলছি, ঠিক আছে? তাহলে আপনি যতই টানাটানি করেন, ওর জায়গা থেকে নড়বে না। এইবার আপনি কি করলেন, সেই সারফেসের উপরে গিয়ে এমন ভাবে ফোর্স দিলেন যেন সেই ফোর্সটা উপরের সারফেসের সাথে প্যারালাল থাকে। আপনি কি ইমাজিন করতে পারেন কিনা জানি না, আপনার এই অবজেক্টটা এখন একটু এই রকম করে বাইকা যাবে, অনেকটা। আপনারা কি ম্যা আসা কিউ হু এই ডান্স, মানে এই গানটা ড্যান্স মুভ দেখছেন ঋত্বিক রোশন? আজকে বাসায় গিয়ে দেখেন, লাক্সা একটা মুভি ছিল ঋত্বিক রোশনের, ওইখানে ম্যা আসা কিউ হু এরকম একটা গান আছে, ওই গানে একটা ড্যান্স স্টেপ আছে যে ওর বডি এখানে থাকে, মানে ওর পা থেকে কোমর পর্যন্ত এখানে থাকে, আর বডিটা আমরা সরে যায়, লাইক দ্যাট। আপনি উপরের পার্টে ফোর্স দিচ্ছেন, বাট ফোর্সটা কিভাবে দিচ্ছেন? প্যারালাল টু দা সারফেস। তো তখন ওইরকম চেপে যেতেছে না। আপনি চিন্তা করেন, একটা বই যদি আমার এখানে থাকতো, তাহলে লম্বা একটা বই আছে, বইয়ের মাথা ধরে এরকম করে জাতা দিলে কি এরকম বাইকা যায় না বইটা? দ্যাট ইজ কল্ড আ স্টিয়ারিং স্ট্রেস। বুঝতে পারছি? একটা জায়গায় ফিক্স থাকা লাগবে, মানে ফিক্স থাকলে ভালো, বা ফিক্স না থাকলেও আপনি যদি বইটার এমনি জাতা দিয়ে ধরে তারপর সামনে টান দেন, তাহলে তাও এরকম বাইকে যাবে না আস্তে করে? আচ্ছা, আরো একটা ভালো এক্সাম্পল দিই। এত কঠিন এক্সাম্পল আমি আসলে কেন দিচ্ছি আমি বুঝতেছি না, মাত্র মাথায় আসলো। বাসায় কাপড় ধুইছেন কে কে? কাপড় ধুইছেন? কাপড় জীবনে কাপড় ধোন নাই? ধুইছিস? তুই ধুইছিস ভাই? অলওয়েজ দেই তো, সাবাস। তোরা দুজন তো ধোস নাই না? ওকে। আচ্ছা, কখনো কি কোনো কাপড় চিপড়াইছিস? ওকে, ওকে। কাপড় যখন চিপড়াও, তখন কি করো? এই উপরের সার্ফেসটাকে সামনে দাও, আর নিচের সার্ফেসটা অপোজিট দিকে যায়। ডু ইউ সি? অ্যাজ এ রেজাল্ট কি হয়, টুইস্ট আছে না? রাইট? আচ্ছা, তখন ওই যে গুড়া পিঠা বানাইছো, গুড়া পিঠা, এই যে সেমাই পিঠা বলে, লাইক দিস, দিস ইজ এ শিয়ার স্ট্রেস। এইটা হচ্ছে শিয়ার। ঠিক, যখন তুমি পিঠাটা হাতের মধ্যে নিয়ে এই সারফেস দুটা প্যারালালি ফোর্স দিচ্ছ না,
পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার রুটির মতো এরকম চ্যাপ্টার হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, রাইট? আমি তো সিলিন্ড্রিক্যাল শেপে চাই। সো দিস ইজ কল্ড স্ফিয়ার এন্ড দিস ইজ কল্ড নর্মাল। বুঝছো? বা আরো ভালো যদি বলি, পরোটা বানানোর সময় যখন ময়াম করে বাড়ি দাও, দ্যাট কল্ড নর্মাল। এরপর বেলনি দেওয়া যে চালনা, ওটা শিয়ার। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, আরে চমৎকার। আই শুড হ্যাভ বিন মানে শেফ। শেফ হইলো দাঁড়িয়ে যে আপনি আরে শিয়ারিং স্ট্রেস মার বেটা। আল্লাহ। এনিওয়েজ, বাট এটুকু বুঝাইতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো তাহলে আমার স্ট্রেইন ও নর্মাল স্ট্রেইন হবে এবং শিয়ারিং স্ট্রেইন পাবো। কারণ তুমি যখন শিয়ারিং স্ট্রেস দিবা তখন অবজেক্টের যে চেঞ্জ আসবে, আর যখন তুমি নর্মাল স্ট্রেস দিবা তখন যে চেঞ্জ আসবে, বুঝে দেখো একই রকম হওয়ার কথা না। কথা, তুমি যদি কাপড় যেটা ভিজে কাপড় আছে চিপড়ায় না চিপে তুমি যদি টান টান করো, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস নিছো। আর তুমি যদি চিপো, টুইস্ট করো, তাইলেই ওটা কি হইতেছে? শিয়ারিং স্ট্রেসে যেতেছে, রাইট? দুইটার বিহেভিয়ার কি এক? তো আমাকে একটা কথা বলো, যখন তুমি টানতেছো সব এরকম সোজা, তখন তার লম্বা হওয়ার একটা সুযোগ আছে, রাইট? বাট যখন তুমি চিপড়াইতেছো তখন তার আসলে লেন্থে বা তার কি বলবো লিনিয়ার কোনো ভ্যালুতে চেঞ্জ আসতেছে না, রোটেশন আসতেছে। তো অ্যাঙ্গুলার ভ্যালুতে চেঞ্জ আসতেছে, রাইট? তো একটু দেখো এই যে এই এক্সাম্পলটাতে আমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা এতক্ষণ পর্যন্ত ছিল আপটাইট বা আপরাইট, তাই না? তুমি যখন শিয়ারিং স্ট্রেস দিছো কি একটু ডানে ব্যাকে গেছে না? এই যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ডু ইউ সি? এই অ্যাঙ্গেলটাকেই আমি বলবো হচ্ছে এটা, এন্ড এই থিটাটাকেই বলবো আমরা হচ্ছে শিয়ারিং স্ট্রেইন। বাকি সব স্ট্রেইনের মধ্যে আমার সামথিং বাই সামথিং আছে, মানে ইনিশিয়াল, মানে চেঞ্জ ইন সামথিং বাই ইনিশিয়াল। এখানে তোমার নিচে ইনিশিয়াল কোনো কিছু নাই, বিকজ ইনিশিয়ালি তোমার কোনো অ্যাঙ্গেল ছিল তো আপরাইট ছিল না। তো তুমি যতটুকুই ডেভিয়েট করছো, যতটুকুই চেঞ্জ করছো, এই পুরাটাই তোমার কি অ্যাঙ্গুলার ম্যাগনিটিউড দিয়ে চলে আসতেছে না? দ্যাট ইজ বাই শিয়ারিং স্ট্রেনের মধ্যে আমার ওই রেশিওটা নাই। থিটা ইটসেলফ হচ্ছে শিয়ারিং স্ট্রেন। ঠিক আছে? এখন হোয়াট রবার্ট হুক অ্যাকচুয়ালি ডিসকভার্ড ইজ, তুমি যখন ইলাস্টিক লিমিটের মধ্যে আসো, তুমি যেই অ্যামাউন্ট অফ স্ট্রেস একটা অবজেক্টের মধ্যে ডেভেলপ করবা বা ডেভেলপ করতে দিবা, সেই একই অ্যামাউন্ট অফ স্ট্রেইন সে তোমাকে দিবে। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। তাহলে আমাকে বলো, এখানে মেইন ড্রাইভিং সিটে কে আছে, স্ট্রেস না স্ট্রেইন? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে? স্ট্রেইন। তুমি যত স্ট্রেইন দিবা তত স্ট্রেস সে ডেভেলপ করবে, বাট অবশ্যই উইদিন ইলাস্টিক লিমিট। হ্যাঁ, স্ট্রেইনকে এপসাইলন দিয়ে এক্সপ্রেস করে। এটা হচ্ছে স্ট্রেইন এন্ড এটা হচ্ছে স্ট্রেস। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ মোস্টলি এই স্ট্রেস স্ট্রেইন নিয়ে ডেভেলপ মানে কাজ করি, কারণ আমাদের কাজ হচ্ছে স্ট্রেস স্ট্রেইন হবে, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে। বিল্ডিং বাইকা যেতে পারবে না, বাইকা গেলেই শেষ। ইট হ্যাজ টু স্ট্যান্ড আপ, রাইট? এবং আমরা এই স্ট্রেস পড়তে গিয়ে তোমাদেরকে স্ট্রেস আমরা শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি হিসেবে পড়াচ্ছি। আমরা গিয়ে স্ট্রেসকে আর স্কেলার কোয়ান্টিটি হিসেবে পড়ি নাই। আমরা স্কেলকে মানে স্ট্রেসকে পড়ছি টেন্সর নামে একটা শব্দে। আমরা যখন পড়াশোনা করেছি তখন কোয়ান্টিটি বলে কিছু নাই, তখন সবই টেন্সর। কেউ 0 ডিগ্রি টেন্সর, কেউ 1 ডিগ্রি টেন্সর, কেউ 9 ডিগ্রি টেন্সর। স্ট্রেসকে প্রপারলি এক্সপ্রেস করার জন্য 9টা কম্পোনেন্ট লাগে। 9টা। লেট দ্যাট থিঙ্ক ইন। তোমাদেরকে জাস্ট আমি একটা ভ্যালু পড়াবো, ফোর্স বাই এরিয়া। বাট অ্যাকচুয়ালি একটা স্ট্রেসকে প্রপারলি ডিফাইন করতে এরকম 9টা কম্পোনেন্ট লাগে, একটা দিয়ে হয় না। বাট আমরা ওখানে জেনারেলাইজ করে পড়বো। ঠিক আছে? এই জন্য তুমি এখন তোমাদেরকে আমরা যে স্ট্রেস পড়াবো, এটা কয়েকদিন পর বলে মনে হবে যে আরে ভাইয়া কি স্ট্রেস পড়ে, কিছুই তো পড়ায় নাই। ইটস বিকজ ওই লেভেল পর্যন্ত এখনো যাওয়ার সুযোগ হয় নাই, সময় হয় নাই। যখন হবে তখন আমরা ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে? বাট স্ট্রেসের বেসিক ডেফিনেশন কখনো চেঞ্জ হবে না। ইট ইজ অলওয়েজ ফোর্স ওভার এরিয়া। ফোর্স কে ডেভেলপ করবে, অবজেক্ট ইটসেলফ ডেভেলপ করবে কিসের এগেইনস্টে? ডিফর্মিং ফোর্সের এগেইনস্টে। এই বেসিক কখনো চেঞ্জ হবে না। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবং স্ট্রেস স্কেলার কোয়ান্টিটি, স্ট্রেস ইজ নট আ ভেক্টর।
বিকজ স্ট্রেস কখনোই ভেক্টর অ্যাডিশন ল ফলো করবে না। তুমি যত বেশি স্ট্রেস ডেভেলপ করবা ওগুলো অ্যাড হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি অ্যালজেব্রাইক অ্যাডিশন। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? এখন দেখো, স্ট্রেস আর স্ট্রেইন রিলেশনশিপের মধ্যে যেহেতু দের ইজ এ প্রপোর্শনাল সাইন, দ্যাট মিনস আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারবো, রাইট? তো এই দেখো, মানে চ্যাপ্টার 7 এর অর্ধেক চ্যাপ্টার এখানেই শেষ, এই একটা ইকুয়েশন দিয়ে শেষ। সিগমা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু এপসাইলন। তুমি যদি হচ্ছে কি লেন্থ বরাবর কাজ করো, লেন্থ বরাবর, জাস্ট লেন্থ বরাবর, তখন তুমি বাম পাশের স্ট্রেসকে ফোর্স বাই এরিয়া বলবা। এই কনস্ট্যান্টটা হয়ে যাবে তখন ইয়ংস কনস্ট্যান্ট, আর স্ট্রেইন হয়ে যাবে ডেল ছোট এল বাই ইনিশিয়াল লেন্থ। এটা হচ্ছে জাস্ট লেন্থ বরাবর কাজ করতেছে। তখন যখন তুমি এরিয়া বরাবর কাজ করতেছো তখন হয়ে যাবে হচ্ছে ওই যে, আচ্ছা এরিয়া বরাবর পরে যেই আগে হচ্ছে কি ইয়ে বরাবর বলি, ওই যে যদি তুমি শেয়ারিং, এটা তো নর্মাল স্ট্রেসের জন্য, সরি এটা হচ্ছে নর্মালের জন্য, ঠিক আছে? আর যদি শেয়ারিং স্ট্রেসের জন্য আসো তাহলে এফ বাই এ ইকুয়ালস টু হবে ইটা। ইটাটাকে বলে মডিউলাস অফ রিজিডিটি। মানে এই ইটা আসলে এই কে আর কিছুই না, বুঝতে পারছো? এখানে এফ বাই এ কি? শেয়ারিং স্ট্রেস। থিটা কি? শেয়ারিং স্ট্রেইন। ইটা কি? শেয়ারিং কনস্ট্যান্ট বা মডিউলাস অফ রিজিডিটি, বা বাকি যাই বলো না কেন। ইয়ংস কনস্ট্যান্ট ওটা হচ্ছে কি শুধুমাত্র লেন্থের জন্য। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আর যদি তুমি ভলিউম নিয়ে চিন্তা করো, তো ওইখানেও তোমার ফোর্স বাই এরিয়া তুমি পাবা, স্ট্রেস কখনো চেঞ্জ হবে না। স্ট্রেস ইজ অলওয়েজ হোয়াট? ফোর্স ওভার এরিয়া ইজ ইকুয়ালস টু, তখন তুমি ইয়ংস মডিউলাস বা কনস্ট্যান্টের জায়গায় বি বলে একটা ব্যাপার পাবা। বি, এই বিটাকে বলি আমরা বাল্ক মডিউলাস। এটাও নর্মাল স্ট্রেস। এটা হচ্ছে গিয়ে ভলিউমের ক্ষেত্রে, ভলিউমের ক্ষেত্রে কিভাবে কাজ করে মনে করো, দিস ইজ আ, ওই যে কি বলে, মনে করো দিস ইজ আ বেলুন। বেলুনের চারপাশে কি এয়ার প্রেশার কাজ করতেছে না? তো এয়ার প্রেশার কেমনে কাজ করতেছে? দেয়ার ইজ এ ফোর্স ওভার অল দিস 4πr² এরিয়া, তাই না? তো এই পি মানে এফ বাই 4πr²টাই হচ্ছে এখানকার এয়ার প্রেশার, রাইট? ওইটার জন্য তোমার এই বেলুনটার আইদার যদি প্রেশার বেশি হয়ে যায় ইট উইল কন্ট্রাক্ট, আর যদি প্রেশার কম হয় ইট উইল এক্সপ্যান্ড, তাই না? তো ভলিউম চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য প্রেশার, রাইট? এই কেসের জন্য এফ বাই এ ইজ ইকুয়ালস টু বি ইন্টু ছোট ভি বাই বড় ভি। ছোট ভিটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, আর বড় ভিটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। বুঝতে পারছি? এবং there is another quantity যেটাকে বলে হচ্ছে কম্প্রেসাবিলিটি। না, কম্প্রেসাবিলিটি হচ্ছে গিয়ে কে ইকুয়ালস টু 1/v। এই যে বুঝতে পেরেছি, এটা দিয়ে চ্যাপ্টারের হাফ শেষ তোমাদের। ও আচ্ছা, এটা তো আবার ওই যে ভিসকসিটি হাবিজাবি গুলোও আছে, তাই না? এটা পরে দেখাই, আগে এগুলো কিছু ম্যাথ করাই। ইকুয়েশন গুলো বুঝতে পারছি এমনি? ওকে, ফার্স্ট আমরা কম্প্রেসিবিলিটির একটা ম্যাথ দিয়ে শুরু করি, বিকজ এটা হচ্ছে কি একটু, মানে বাকিগুলা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, এটা একটু ডিফিকাল্ট টাইপের জিনিসপত্র। দেখো, অন দা সারফেস, জি স্যার, হ্যাঁ ইউনিট, ও স্ট্রেসের ইউনিট হচ্ছে, দেখো স্ট্রেসের ইউনিট কি? ফোর্স বাই এরিয়া না? তো প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। আর স্ট্রেইনের কোনো ইউনিট নাই, বিকজ ডেল্টা এল বাই এল দুইটাই মিটার মিটার, মিটার স্কোয়ার মিটার স্কোয়ার, মিটার কিউব, দ্যাটস এ ইউনিটলেস থিং। হ্যাঁ হ্যাঁ, জংস মডুলাসের ইউনিট তাহলে কি হবে তুমি বলো? সামথিং নিউটন পার মিটার স্কোয়ার। বিকজ এটার কোনো ইউনিট নাই, মানে এই পাশের কোনো ইউনিট নাই। তো ওয়াই ইকুয়ালস টু কেটা, ওয়াই ইউনিট কেটাই হবে। এবং যে কোনো ইয়ারই হচ্ছে কি এরকম নিউটন পার মিটার স্কোয়ার, শুধু ইয়ংস মডুলাস না। এই যে ইটা, ইটারও ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এই যে বি, এই বি এর ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। স্ট্রেসের যে ইউনিট, আমার এই কনস্ট্যান্টেরও তাই ইউনিট, কারণ স্ট্রেইন ইটসেলফ একটা ইউনিটলেস এবং ডিমেনশনলেস কোয়ান্টিটি।
ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আচ্ছা, so on the surface of a water body, density is 1.03 into 10 to the power 3 kg per meter cube, and at 800 atmospheric pressure depth, and at 800 atmospheric pressure depth, there is a point. Find out the density at that point. Given compressibility of water, given compressibility of water, which is Kw, is equals to 45.8 into 10 to the power minus 11 meters square per Newton, and that's it. এটুকুই দেওয়া আছে। বলেছে on the surface of a water body density is এত, and at 800 atm pressure depth there is a point. Find out the density at that point. So what it means is, প্রশ্নটা তোলা হলে আমি সলিউশনের দিকে যাব। এখন দেখো, আমার টোটাল ওয়াটারের যে ম্যাস সারফেস লেভেলেও যা থাকবে, ডেপথে গেলেও কি তাই থাকা উচিত না? ম্যাস কি চেঞ্জ হবে? তা চেঞ্জ হতে পারে কে? ভলিউম। মানে ডেন্সিটি, আমি যদি দেখো, যেহেতু কোয়েশ্চেনটা ডেন্সিটি নিয়ে আসছে, আমাকে ফার্স্টে ফোকাসে রাখতে হবে যে ডেন্সিটির ইকুয়েশন কি বলে। ডেন্সিটি ইকুয়ালস টু রো ইকুয়ালস টু কি এম বাই ভি, তাই না? তাহলে আমার কোনটা, এই রো, এম এবং ভি, এই তিনটার মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকতে পারে? ম্যাস। গিভেন আ সিঙ্গেল ওয়াটার বডি, ম্যাস ছাড়া আর কেউ কনস্ট্যান্ট থাকতে পারে না। তো আমি কি তাহলে বলতে পারি ম্যাস ইজ ইকুয়ালস টু রো ভি যদি হয়, আমি ডিফারেন্ট ডেন্সিটির কোনো পয়েন্টে গেলে আমার ভলিউমও কি হবে? ডিফারেন্টই হবে। একই হওয়ার কোনো কোয়েশ্চেন বা কারণ নাই, বলা যায়। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। আমি যদি এখন এইটা নিয়ে কাজ করা শুরু করি, খেয়াল করে দেখো ভাইয়া, রো প্রাইম ইজ ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, রো টাইমস উপরে হচ্ছে ভি আর নিচে হচ্ছে ভি প্রাইম, বলা যায়। ভি প্রাইমটা কি এখানে ইটসেলফ চেঞ্জড ভলিউম, মানে রো প্রাইম পয়েন্টে ভি প্রাইম ভলিউম আছে আর রো পয়েন্টে ভি ভলিউম আছে, বলা যায়। আচ্ছা, এখন আমার যত ডেপথে আমি প্রেসারে যাব, ভলিউম কি বাড়ার কথা না কমার কথা? যত প্রেসারের পয়েন্টে যাব আমার ভলিউম তো কমবে না? চিন্তা করে দেখো, তুমি একটা ওয়াটার বাবল নিয়ে আসো, উপরে যখন আসো ওয়াটার বাবল কি স্ট্রিং এক্সপ্যান্ডেড ভলিউমে থাকে, যত ডেপথে যাবা প্রেসার বাড়তেছে ওর ভলিউম কি শ্রিঙ্ক করবে না, কন্ট্রাক্ট করবে না? বুঝাইতে পারছি? তো অবভিয়াসলি এই যে ভি প্রাইমের কথা বলতেছি, আমি এখানে বলবো ভি ইজ গ্রেটার দ্যান ভি প্রাইম। কোনো কনফিউশন আছে এখানে? বিকজ ইটস ইন দ্য ডেপথ, রাইট? আচ্ছা, তাহলে আমরা ওই যে ডেল্টা ভি বা ছোট হাতের ভি বলতে আসলে কি বুঝবো? ভি মাইনাস ভি প্রাইম, তাই বুঝবো না ভাইয়া? বলা যায় আমি তাহলে ভি প্রাইম ইকুয়ালস টু কি ভি মাইনাস ছোট ভি অথবা ভি মাইনাস ডেল্টা ভি বলতে পারি। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। যদি না থাকে তাহলে রো প্রাইম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ডেল্টা ভি, বলা যায়। আমি কোন দিকে যেতেছি বুঝতে পারতেছো? ডেল্টা ভি কে আমি দেখো, আমি প্রথমে ম্যাস থেকে আসছি যেটা কনস্ট্যান্ট থিং ফর দ্য হোল ওয়াটার বডি,
ওইখান থেকে আমি ডেনসিটির যে চেঞ্জ হতে পারে ডিউ টু ভলিউম সেটা স্বীকার করে নিছি। সেখান থেকে আমি এই মানে আমার ডেনসিটি যে বাইর করতে হবে অ্যাট দ্যাট ডেপথ, তাই চাইছে না? তো আমি ওইটার ইকুয়েশনে চলে গেছি। এখন ভি প্রাইম আমার পক্ষে বের করা সম্ভব না, বিকজ এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই আছে। তো হোয়াট উই আর গোয়িং টুয়ার্ডস ইজ ডেল্টা ভি নিয়ে আসলাম, যেন আমি স্ট্রেইন কোয়ান্টিটি থেকে নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আর উপরে আর নিচে, এই ইকুয়েশনটার উপরে আর নিচে যদি আমি ইনিশিয়াল ভলিউম দিয়ে ডিভাইড করে দেই, তাহলে রো ইন্টু উপরে 1 থাকে না, আর নিচে 1 মাইনাস ডেল্টা ভি বাই ভি বলা যায়। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। এখন আমরা এই ইকুয়েশনে লিখে আসছিলাম এফ বাই এ ইজ ইকুয়ালস টু বাল্ক মডিউলাস ইন্টু ভি বাই বি বলা যায়, এটা বলে আসছি। এই এফ বাই এটাই কি প্রেশার না? রাইট? তো প্রেশার ইকুয়ালস টু পি ইন্টু ভি বাই বি বলা যায়। আমাদের কাছে কোয়েশ্চেনে বি বলা নাই, কিন্তু আমার কম্প্রেসিবিলিটি বলা আছে। রাইট? সো আমি যদি এই বি কে উল্টা পাশে নিয়ে আসি, আমার 1 বাই বি হয়। এই পি কে যদি উল্টা পাশে নিয়ে যাই, তাহলে আমার এরকম কিছু একটা হয়। কারেক্ট? আমি এই বি কে এই পাশে নিয়ে যাবো, তাহলে 1 বাই বি হবে। এটাকে এখানে নিয়ে গেলে 1 বাই বি হবে। আর পি উপরে আসছে, এখানে গেলে কি নিচে চলে আসবে বলা যায়। তাহলে আমি কি বলতে পারি দিস ইজ কম্প্রেসিবিলিটি কে ইকুয়ালস টু ভি পি ভি বলা যায়? কোনো কনফিউশন আছে? ওকে, এবার আমার এই ইকুয়েশনে আমরা আসি। ঠিক আছে, এই যে আমার ডেল্টা ভি বাই ভি এরকম একটা পয়েন্ট আসছে না আমার কাছে, রাইট? আমি কি তাহলে এই পার্টটা পাই গেছি না, ডেল্টা ভি বাই ভি? আমি যদি এই পি কে এখন উপরে উঠাই দিই, উই গেট পি ইন্টু কে ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি বলা যায়। কোনো কনফিউশন আছে? তো আমি এখন জাস্ট এখানে পি কে বসাই দিব, তাহলে রো প্রাইম ইকুয়ালস টু রো ইন্টু 1 বাই 1 মাইনাস পি কে বলা যায়। রো তোমার কাছে কি দেওয়া আছে? এই যে শুরুতে দেওয়া আছে, রাইট? প্রেশার পয়েন্ট কি 800 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার সমান 101,325 প্যাসকেল জানি। মান বসাই দাও। কম্প্রেসিবিলিটিও তোমার কাছে বলে দিছে না, চলে আসবে রো প্রাইম। জাস্ট ইকুয়েশনের খেলা, নাথিং এলস। চলতেছে তো, আয় ক্লাস করবি। হ্যাঁ হ্যাঁ, 1030 1013 1013 না 1030? 30। ওয়ালাইকুম আসসালাম। 1030 শিওর? আর একটু বেশি হওয়ার কথা। আর একটু বেশি হওয়ার কথা, দেখো না। তোমার একটু ক্যালকুলেশন করে দেখা না, একটা কত আসে। রো কত ধরছিস ভাইয়া? 1.03 ইন্টু 10⁻³ 11.5টায়। আরো হাফ অ্যান আওয়ার তো অ্যাটলিস্ট, তারপর দেখা যাক কতক্ষণ নেওয়া যায়। হ্যাঁ, এই যে রো ইন্টু 1 বাই 1 মাইনাস রো কে, পিকে, রো কে বলে পিকে। এই পিটা হচ্ছে 800 ইন্টু 101,325। এই কে তো দেওয়া আছে। মানে 1069.7 আসা উচিত। দ্যাটস হোয়াট আই এম টার্গেটিং ফর। অবশ্যই রো প্রাইম ইজ ইকুয়ালস টু রো 1.03 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 মাইনাস
পি হচ্ছে 800 ইন্টু 101,325 ইন্টু কে হচ্ছে 45.8 ইন্টু 10⁻⁻11। ইরর আসছে 10, yes, 1069.7 কেজি পার মিটার কিউব। নওফাল ভাইয়া ঠিক আছে, ওকে। হ্যাঁ ওকে, 1 সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড, ওকে। সাজেশন, ওকে, দেখি চেষ্টা করবো এই ক্লাস শেষে আজকে ইনশাল্লাহ কিছু একটা বলার চেষ্টা করবো। তোমাদের কয়টা সিকিউ আসবে? 8টা থেকে 5টা, 20টা এমসিকিউ। ওকে, নেক্সট ম্যাথ, চলেন দেখি। অ্যালুমিনিয়াম, an aluminum rod of 4.8 centimeter is projected horizontally outward. দিয়ে দিব। An aluminum rod of 4.8 centimeter is projected horizontally outward for 5.3 centimeters from a wall. An aluminum rod of 4.8 centimeter radius, sorry, ঠিক আছে? Okay. A mass of 1200 kilogram is hanged from the edge of the rod. The modulus of rigidity is 3 times 10⁻10 Newton per meter square. But দেখেছিস ইউনিট কত? মডুলাস অফ রিজিডিটি নিউটন পার মিটার স্কয়ার। কারণ কি? স্ট্রেইনের কোনো ইউনিট নাই, ডাইমেনশন নাই, সো ইট গেটস দ্য ইউনিট অফ স্ট্রেস। ওকে, if the mass of the rod is ignored, এক নাম্বার, calculate shearing stress। আগে 1 নম্বরটাই করি, তারপর একটা পরে দেখাচ্ছি। Calculate the shearing stress। এখন the difficult thing is to imagine how it's happening। এই পুরা স্ট্রাকচারটার ফিগার যদি ড্র না করো, তুমি জীবনেও বুঝবে না, যতই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, যেখানে আসলে কি হইতেছে। ঠিক আছে, সো লেটস গেট দ্য ক্লুজ ফার্স্ট। কি বলছে? আমার কাছে একটা অ্যালুমিনিয়াম রড থাকবে, যেটাকে আমরা হরাইজন্টালি প্রজেক্ট করব ফ্রম ওয়্যার?
ফ্রম আ ওয়াল, তাই না? সো এই হচ্ছে আমাদের মনে করো ওয়াল। এই ওয়াল থেকে হরাইজন্টালি প্রজেক্টেড অ্যালুমিনিয়াম একটা রড দেখতে কি এমন হওয়া উচিত না? বুঝতে পারছো? অ্যান্ড যেহেতু রডের রেডিয়াস বলে দিচ্ছে, দ্যাট মিনস দ্য রড ইজ অফ সিলিন্ড্রিক্যাল শেপ, তাই তো? শুরুতেই বলছে। অফ চমৎকার, অ্যাড রিলসে চলে আসছি আমি। এই যে, ঠিক আছে, ওকে, নাইস। সো এইখানে আমার এই সারফেসের যে রেডিয়াস বলা আছে কত, 4.8 সেন্টিমিটার। কতটুকু লেন্থ বলা আছে বলো তো ভাইয়া? 5.3 সেন্টিমিটার, রাইট? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না। এখন আমরা কি করছি, একটা এজে, তো লেটস সে এই এজে তার ঝুলানো সম্ভব না অপোজিট এন্ডে, তাই না? তো আমি যদি একটা ম্যাচ হ্যাং করি, এখান থেকে হ্যাং করছি, তাই তো? এই ম্যাচটা কত, 1200 কিলোগ্রাম। তাহলে টোটাল ফোর্স কত? 1200 কিলোগ্রাম টাইমস 9.8, রাইট? একটা জিনিস তাকায় দেখো এখানে, এই যে রডটাকে তুমি যদি এইরকম একটা স্ট্রাকচারে নাও, ডু ইউ সি যে এই রডটা কিছুক্ষণ পর এইরকম বাঁকায় যাবে? বুঝতে পারছো? তাই হবে না? ভেরি গুড। তো এটা কেন হয়েছে? ডিউ টু শিয়ারিং স্ট্রেস। কারণ এই যে তোমার সারফেস এরিয়াটা আছে, এই সারফেসের সাথে প্যারালাল তুমি ফোর্স দিছো, নট পারপেন্ডিকুলার। ডু ইউ সি? সারফেসের প্যারালালে ফোর্স দেওয়ার জন্য যেই স্ট্রেস হয় তাকেই শিয়ারিং স্ট্রেস বলে। ঠিক আছে? এখন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা বলি, ওফ, স্ট্রেস ইজ ইকুয়ালস টু মডিউলাস ইন্টু কত, স্ট্রেইন। আমার কাছে কি চাইছে? শিয়ারিং স্ট্রেস চাইছে। তার মানে শিয়ারিং স্ট্রেস চাইছে আমার কাছে। শিয়ারিং স্ট্রেস কেন চাইবে বলতো? শিয়ারিং স্ট্রেস দেওয়াই আছে। শিয়ারিং স্ট্রেইন হবে, মাই ব্যাড। হ্যাঁ, একটু, কারণ স্ট্রেস তো দেওয়াই আছে, 12 ইন্টু 9.8 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। স্ট্রেস তো আর বের করার কিছু নাই, শিয়ারিং স্ট্রেইন বের করতে হবে। এনিওয়েজ, তো শিয়ারিং স্ট্রেইন বের করতে হবে মানে আমার কাছে কি বের করতে হবে? থিটা বের করতে হবে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? তো থিটা যদি বের করতে হয়, থিটা ইজ ইকুয়ালস টু কত বলা যায় বলো তো? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ইটা। আমার কাছে ইটা বলা আছে 3 ইন্টু 10⁻10। ফোর্স কতটুকু সেটাও বলা আছে, তাই না? তো ফোর্স হচ্ছে 1200 ইন্টু 9.8। এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? আর দেওয়া আছে তোমার কাছে ইন্টু এটা হচ্ছে 3 ইন্টু 10⁻10। তো আমি যদি ভ্যালু সবগুলা বসাই, 1200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু, আচ্ছা 4.8 সেন্টিমিটারকে যদি মিটারে নেই তাহলে 0.048 হওয়া উচিত না? হ্যাঁ, স্কোয়ার ইন্টু 3 ইন্টু 10⁻10। ক্যালকুলেট করে বলো তো একটু ভাইয়া, কত আসে থিটা? 5.41 ইন্টু 10⁻5। ইউনিট কি হবে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। বিকজ স্ট্রেইনের কোনো ইউনিট নাই। বুঝতে পেরেছি? দেখো, ওয়ান্স ইউ ফিগার আউট যে দেখতে কেমন, স্ট্রাকচারটা কেমন, এরপরে কিন্তু আসলে ইকুয়েশন বসানো ইজি। এই চ্যাপ্টারের সব থেকে বড় সমস্যা হচ্ছে স্ট্রাকচারটা বোঝা, ফিগারটা ড্র করা, কি করতে বলছে, কোনটার পরে কি হয়েছে এটা বোঝা। এটা বুঝলে আর এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে? ওকে। এরপরের কোয়েশ্চেন, মানে একই কোয়েশ্চেনের এক্সটেনশন নাম্বার 2, ক্যালকুলেট দি ভার্টিক্যাল ডেভিয়েশন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, vertical deviation of the edge. Calculate the vertical deviation of the edge. এখন ব্যাপারটা বুঝো, ভার্টিক্যাল ডেভিয়েশন অফ দি এজ মানে কি? আমি এই লেন্থটা চাইতেছি না ভাইয়া। একটু আগে তুমি উপরে ছিলা, তুমি ভার্টিক্যালি তোমার এই এজটা কতটুকু নিচে নামছে তুমি সেটা চাইছো, রাইট?
এখন দেখো এই যে থিটা বের করলাম আমরা, এই থিটাটা কি আসলে এই অ্যাঙ্গেলটা না, রাইট? এই ভ্যালুটা তুমি জানো অলরেডি, কত? 5.3, এই যে 5.3 সেন্টিমিটার, তাই তো? এই থিটাও তুমি জানো 5.41 ইন্টু 10⁻⁵। তাহলে এই লেন্সটা বের করা তো তোমার জন্য খুব একটা ব্যাপার হওয়া উচিত না, তাই না? এবং তোমরা জানো থিটা যখন টেন্স টু জিরো, তখন সাইন থিটা আর ট্যান থিটা ইকুয়ালস টু কি থিটা বলা যায় না? ট্রিগোনোমেট্রিতে একটা প্রমাণ আছে না, থিটা টেন্স টু জিরো লিমিট বসাইলে ট্যান থিটা বাই থিটা ইকুয়ালস টু 1, সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু 1, রাইট? তো আমি কি তাহলে বলতে পারি এই থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, একই কথা? তো ট্যান থিটা মানে কত? এটাকে তুমি যদি বলো হচ্ছে গিয়ে ওয়াই, এটা তুমি যদি বলো এল, তাহলে আমার ট্যান থিটা ইকুয়ালস টু কি ওয়াই বাই এল না, অ্যাকর্ডিং টু দিস ট্রায়াঙ্গেল? তাহলে ওয়াই কত বলা যায়? ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে থিটা ইন্টু এল। থিটা কত? 5.14 ইন্টু 10⁻⁵। এল কত? 5.3 সেন্টিমিটার। এই ডিসলেক্সিয়া আছে আমার, ধরে নাও। আজকে ক্লাসটা খুব ভাল লাগতেছে, কেন বলতো? 5 জন আসছে, মৌনি আসা নাই। ওকে, তাও 2 জন এক্সট্রা আসছিল, তারা খাওয়া দাওয়া করে গেছে কিন্তু বসছিল এসে। থ্যাংক ইউ। সেকেন্ড ইয়ারে ওদেরকে নিয়ে আসিস ক্লাস করাতে। তাহলে আরেকটা ব্যাচ করে আসতে বলিস। এখন একজনও পাইনি তো, তোরা পাঠা না জুনিয়রদেরকে একটু। কত আসছে? 2.8? বুঝতে পারছি, সহজ সহজ ম্যাথ কিন্তু। তো ধরো চ্যাপ্টার 7 এর, ও আচ্ছা, পয়সন্স রেশিও আছে। আহ আরেকদিন পড়াবো না, এখন না, আজকে আর পারতাম না, দাঁতে ব্যথা উঠছে আবার, বেশ ভালোই ধরছে। দাঁতে হচ্ছে গিয়ে আমার, দাঁড়াও রেকর্ডিংটা অফ করি তারপর বলি।